রাফানের কথা কবির আর নিখিল দুজনই ভরকে যায়। সাথে সাথে কবির বলে ওঠে, বস আপনি কি পাগল হয়েছেন? এতক্ষণ আমরা আপনাকে সাপোর্ট করলেও এখন কিছুতেই করব না। কবিরের কথার পর নিখিলও বলে, একদমই ঠিক ভাই, এটা আমরা করতে পারবো না, আর আপনাকেও করতে দেবও না। এতে যদি আপনার আমাদের মারার ইচ্ছা হয় মেরে ফেলুন। ওদের দুজনের কথায় রাফানের রাগ আরেক ধাপ বেড়ে যায়। রাগে চোয়াল শক্ত করে রাফান বলে, বাজে কথা বলিস না তোরা। রাফান ইব্রাহিম যেটা বলে সেটাই করে। তোদের যদি করতে ইচ্ছে না হয় তাহলে আমি অন্যদের দিয়ে করাবো। গার্ডস। নিখিল আর কবির যে রাফানের এই কথা মানবে না সেটাও ভালো করেই বুঝে গেছে। তাই অন্য বডিগার্ডদের ডেকে ওদের দিয়ে কাজটা করাবে রাফান। রাফানের ডাকের সাথে সাথে 15 থেকে 20 জন এসে লিভিং রুমে মাথা নিচু করে দাঁড়ায় আদেশের অপেক্ষায়। সব গার্ডদের উদ্দেশ্য করে রাফান বলে, সবাই শোনো, তোমাদেরকে আমি একটা গুরু দায়িত্ব দিব, তোমাদেরকে সেটা মানতে হবে। তোমরা এখন এই দড়ি দিয়ে আমার পা বেঁধে আমাকে এইখানে ছড়াবে। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি কোয়েশ্চেন্স। নিচে ঝুঁকে থাকা বডিগার্ডরা সাথে সাথেই ওদের মাথা উঁচু করে অবাক চোখে তাকায় রাফানের দিকে। রাফানের আদেশ শুনে সকলে এক মুহূর্তে চমকে গেছে। এই কেমন আদেশ ভেবেই সকলের গা শিউরে উঠেছে। রাফানের কথা শুনে নিখিল সবাইকে বলে, না, কেউ করবে না, আমি কাউকে করতে দিব না। কবিরও বলে, আমিও না, এটা অসম্ভব। এভাবে 6 ঘন্টা ঝুলে থাকলে আপনার কি অবস্থা হতে পারে ভেবেছেন বস? আপনার যদি কিছু হয়ে যায় তাহলে ম্যামের কি হবে? আমরা কি জবাব দেব ম্যামকে? কবিরের এই প্রশ্নের উত্তর দিতে রাফান খানিকটা নড়ে চড়ে দাঁড়ায়। প্যান্টের পকেটে 2 হাত ঠুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আমি কে সেটা তোরা ভুলে যাচ্ছিস? আমি তোদের কি ট্রেনিং দিয়েছি ভুলে গেছিস? মাফিয়া হয়ে এসব সেন্টিমেন্টাল কথা কি করে বলিস তোরা? বসের আদেশ পালনই তোদের জন্য শেষ কথা হওয়া উচিত। আমি তো তাই শিখিয়ে থাকি আমার লোকদের। আর তোরা আমার কথা ভাবছিস আমি ঠিক কোন লেভেলের ট্রেনিং নিয়েছি তার ধারণা তো তোদের আছেই। আর যদিও বা কিছু হয়, ফ্লাওয়ারকে বলে দিস আমি আমার কাজের জন্য ক্ষমা প্রার্থী। ওর খেয়াল রাখার দায়িত্ব তোদের। ওকে নজরে নজরে রাখবি তোরা। ওকে বলিস সারা জীবন যদি ও আমার স্ত্রী হয়ে থাকে তাহলে আমার সব সম্পত্তি ওর। আর যদি সেটা না থাকে তবে ওকে বাঁচিয়ে রাখার দরকার নেই, আমার কাছে পাঠিয়ে দিস। নিখিল, আমাদের কিন্তু জোড়া কবর হতে হবে, হতেই হবে। এইসব কি বলছে রাফান? রাফানের মুখে এইসব কথা শুনে কেমন যেন হৃদয় নিংড়ে যাচ্ছে। ওদের দুজন অবহেলিত মানুষ থেকে আজ ওরা রাফানের জন্য এত দূর আসতে পেরেছে। রাফান ওদের কিভাবে সেটা ওরা জানে না, কিন্তু রাফান ওদের কাছে বড় ভাই বাবার মতো। রাফানের ছায়াতে ওরা থেকেছে। রাফানের কিছু না হলেও এইসব কথা ওদের শুনতে ভালো লাগছে না। নিখিল রাফানের কথায় রেগে গিয়ে চেঁচিয়ে বলে, সেন্টিমেন্টাল আমরা নাকি আপনি ভাই? সেন্টিমেন্টাল হয়েই তো এসব করেছেন, যার কোনো মানেই হয় না। নিখিলের কথা রাফান গর্জে উঠে বলে। রাফানের অর্ডারের সাথে সাথে 4 জন বডিগার্ড কবির আর নিখিলকে ধরে একটা রুমে লক করে রাখে। আর ওরা চেঁচাতে থাকে বের হওয়ার জন্য। দরজা ধাক্কাতে ধাক্কাতেও কেউ খুলছে না। ওদিকে কি হচ্ছে ওরা কেউ বলতেই পারবে না। কবির বারবার দরজা ধাক্কাচ্ছে দেখে আশা ছেড়ে দিয়ে নিখিল বলে, লাভ নেই রে, খুলবে না। ভাই যেহেতু অর্ডার দিয়েছে কেউ খুলবে না। আমি শুধু ভাবি, কবির জানিস তো, সেই মানুষটাকেই আমি সেই 10 বছর বয়স থেকেই দেখছি। তখন থেকেই লোকটা সাইকো প্রকৃতির, আর ভালোবাসা মানুষকে পুরোপুরি পাগল বানিয়ে দেয়। আমি কোনোদিনও ভাবিনি রাফান ইব্রাহিম মৃধার মতো একজন ভালোবেসে এরকম পাগলামো করবে। যার ভয়ে বাগে গরুতে এক ঘাটে জল খায়, সেই রাফান ইব্রাহিম আজকে নিজেকে শাস্তি দিচ্ছে। ইচ্ছু হাসে নিখিল। কবির করুণ চোখে নিখিলের দিকে তাকিয়ে বলে, বস ভালোবাসলে কোনো দিনও এরকম করতো না। লিখিত ভাই, নিখিল ভাই, বসের ম্যামের প্রতি অনুভূতিটা ঠিক কী সেটা কেউই বলতে পারবে না। এটা অবসেশনের থেকেও ভয়ানক। দিস ইজ জাস্ট এ ডেঞ্জারাস লাভ অ্যান্ড হরেবল অবসেশন। 6 ঘন্টা ধরে দু চোখের পাতা এক না করে বসে আছে কবির আর নিখিল। 6 ঘন্টা পুরো হতেই একজন বডিগার্ড এসে দরজা খুলে মাথা নিচু করে দাঁড়ায়। সেই বডিগার্ডকে ঠেলে নিখিল আর কবির লিভিং রুমে দৌড়ে যায়। রাফানকে ঝুলন থেকে নামানো হয়েছে নিচে। কয়েকজন বডিগার্ড ধরে ওকে সোফায় শুইয়ে দিয়েছে।
রাফানের অবস্থা খুবই শোচনীয়, তবে একটা কথা ঠিক, রাফানের কঠোর ট্রেনিং এর জন্যই ও এখনো শ্বাস নিচ্ছে, বেঁচে আছে। ওর জায়গা অন্য কেউ হলে তার বাঁচার সম্ভাবনা একদমই ছিলই না। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর দয়া বলতেও তো একটা জিনিস আছে, সেটার জোরেই হয়তো বেঁচে আছে রাফান। রাফান পুরোপুরি চেতনা হারায়নি, নিভু নিভু চোখ জোড়া বারবার বন্ধ হয়ে যেতে চাইছে। নিখিল আর কবিরকে দেখে রাফান আস্তে আস্তে অস্পষ্ট স্বরে বলে, বলেছিলাম না আবার কিচ্ছু হবে না। কথাটা বলেই জ্ঞান হারায় রাফান। রাফানের পা দুটো সম্পূর্ণ নীল হয়ে গেছে। দড়ি দিয়ে বাঁধার জন্য নিখিল আর কবির দেরি না করেই বিজয়দের কল দিয়ে সবটা জানায়। ওদের জানানো হয়ে গেলে একটা প্রাইভেট হসপিটালের একতলা পুরোটা বুক করে রাফান আর তারাকে নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স এসে যায়, রাফান আর তারাকে একসাথে হাসপাতালে নিয়ে যায়। তারার জ্ঞান ফিরেনি, কিন্তু অবস্থা অনেকটাই ভালোর দিকে। এদিকে ডাক্তার রাফানের চেক আপ করে সাথে সাথে ওকে আইসিইউতে নিয়ে যায়। নিখিল আর কবিরকে জানায় রাফানের অবস্থা খুবই খারাপ, প্রেশার একবারে লো, শরীরে রক্ত চলাচল স্লো হয়ে গেছে খুব, শ্বাস প্রশ্বাস খুব ধীরে ধীরে চলছে। 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে হয়তো কোমায় চলে যেতে পারে, আবার স্ট্রোক করারও সম্ভাবনা আছে খুব। বিজয়রা খবর শোনা মাত্র চলে আসে হাসপাতালে। এসে নিখিল আর কবিরকে ইচ্ছে মতো ছাড়াছাড়ি করে আগে না জানানোর জন্য। আসলে রাফানের চিন্তায় ওরা ওদেরকে খবর দেওয়ার ব্যাপারটা একদমই ভুলে গিয়েছিল। আলপনা, বিজয়, জেনিফা, রিহান, ধ্রুব সকলেই এসেছে। জেনিফা আর আলপনা মিলে তারার কেবিনে বসে আছে। সকলের চিন্তার কেন্দ্রবিন্দু রাফান, কারণ তারার কোনো বিপদ নেই। তবে ভয়টা হলো তারার জ্ঞান ফিরে ওরা কি বলবে ওকে। 12 ঘন্টার জায়গায় 10 ঘন্টা পার হতে জ্ঞান ফিরে আসে তারার। অস্পষ্ট চোখে চারিদিকে চোখ বুলিয়ে ভালো মতো দেখে। তারার জ্ঞান ফিরছে দেখে জেরিফা তাড়াতাড়ি ডাক্তারকে ডাকে। ডাক্তারের সাথে বাকিরাও প্রবেশ করে। ডাক্তার চেক আপ করে বলেন সব ঠিক আছে। সবাই স্বস্তি নিঃশ্বাস নেয়। তারার সবার দিকে এক পলক দেখে মৃদু আওয়াজে জিজ্ঞেস করে, মিস্টার ক্রিমিনাল কোথায়? আসেনি নাকি আমার সামনে মুখ দেখাতে ভয় পাচ্ছে? তারার কথা শুনে সবাই চুপ, কেউ কিচ্ছু বলছে না। সবাই জানে তারা আর রাফান যতই একজন আরেকজনের উপর রেগে থাকুক, একজন আরেকজনের প্রাণ ভ্রমরা। তারা বেঁচে আছে বলেই রাফান বেঁচে আছে, আর রাফান বেঁচে আছে বলেই তারা বেঁচে আছে। ওরা একজন আরেকজনের উপরই সীমাবদ্ধ। সবার থাওয়া মেরে দাঁড়িয়ে থাকা পছন্দ হলো না তারার। বিরক্ত হয়ে কপাল কুঁচকে সবাইকে জিজ্ঞেস করলো, কি হলো? কথা নেই কেন কারো মুখে? আমি কিছু জিজ্ঞেস করছি, মিস্টার ক্রিমিনাল কোথায়? তারাকে উত্তেজিত হতে দেখে রিহান বলে, ভাবি ভাবি চিন্তা করো না, ভাইয়া আছে। তুমি উত্তেজিত হলে আবার শরীর খারাপ করবে। রিহানের কথার পাশে শুভ বলে, হ্যাঁ আপি, তুমি রেস্ট নাও, না হলে ভাইয়া আমাদের সবাইকে বকবে। তারা এবার ধমকে সুরে বলে, তোদের ভাইকে আগে বল আমার সামনে আসতে, আমি ওর সাথে কথা বলতে চাই। আমি জিজ্ঞেস করতে চাই, এখানে সবাই এসছে আমার কাছে, ও কেন আসলো না? এই জেনিফা, জি জি ম্যাম। আমার মিস্টার ক্রিমিনাল কোথায়? ওকে বল, আমার ওকে দেখতে ইচ্ছে করছে। ওকে বল আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আমি জানি ও আমাকে ভালোবাসে, আর কালো নিজের মধ্যে ছিল না, তাই আমি নিজের মনে কিছু রাখিনি। ওকে আমার সামনে আসতে বল। তারা যে কেন এরকম করছে সেটা কেউ বুঝতে পারছে না, আর তারাও কাউকে বোঝাতে পারছে না কেন। একটা কারণে তারার মন বড্ড উতলা হয়ে আছে। ওর কিছু একটা গন্ডগোল লাগছে, ওর মন মানছে না। মনে হচ্ছে 2 মিনিটের ভিতর যদি রাফানকে ওর সামনে আনা না হয় তাহলে ওর হৃৎপিণ্ড ব্লাস্ট করবে। হবে নাই বা কেন, প্রাণ ভোমরায় টান পড়েছে যে। তারার কথা জেনিফা হাসপাস করছে, কি বলবে ভেবে। ঠিক তখন নিখিল বলে ওঠে, ভাবি, সবাই ভাইয়াকে নিয়ে ভনিতা করলেও আমি আর করতে পারছি না। আমি সোজাসুজি যা হয়েছে বলে দিব, তবে আপনাকেও নিজেকে ঠিক রাখতে হবে। ভাই এখন এই হাসপাতালেরই আইসিইউতে আছে। আপনাকে কষ্ট দেওয়ার শাস্তি হিসেবে ভাই নিজেকে আপনার চেয়েও দ্বিগুণ শাস্তি দিয়েছে। বাড়ির বার ভেঙে চুরে জ্বালিয়ে দিয়েছে, নিজেকে 6 ঘন্টায় ঝুলিয়ে রেখেছে। যেভাবে আপনাকে রেখেছিল, আপনার জন্য ভাই পুরো পাগল হয়ে গিয়েছিল। এমনকি আমাকে আর কাবিরকেও আটকে রেখেছিল অন্য একটা রুমে, আর বলেছে ভাই যদি আর না উঠতে পারে তাহলে যেন আমরা আপনাকে বলি যে ভাই আপনার কাছে ক্ষমা প্রার্থী। ভাই খুব কষ্ট পেয়েছে আপনার জন্য, নিজেকে ক্ষমা করতে না পেরেই নিজেকে শাস্তি দিয়েছে।
এখন সে মৃত্যুর সাথে লড়াই করেই যাচ্ছে শুধু আপনার কাছে ফেরার জন্য। ডাক্তার বলেছে 48 ঘন্টায় জ্ঞান না ফিরলে কোমায় চলে যেতে পারে। নিজের কথা শেষ করে জোরে জোরে শ্বাস নেয় নিখিল। নিজের ইমোশনটাকে বৃথা নিয়ন্ত্রণের চেষ্টায়। নিখিলের কথায় তারার চারপাশটা কেমন যেন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বুকের ভেতরটা যন্ত্রণায় চিপচিপ করে বেজে চলেছে জোরে জোরে। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে তারা স্থির চোখে নিখিলদের দিকে তাকিয়ে বলে, আমায় নিয়ে যাও, আমাকে ওর কাছে নিয়ে যাও। নিজের হাত থেকে স্যালাইনের নল খুলে দিয়ে বেড থেকে নেমে যায় তারা। বিজয় একবার দ্বিধার চোখে নিখিলের দিকে তাকালেও নিখিল চোখের ইশারায় আশ্বাস দেয়। নিখিল তারাকে নিয়ে রাফানের আইসিইউর সামনে দিয়ে আসে। আইসিইউতে সবার প্রবেশ নিষেধ বলে তারাকে একটু ঢুকতে দিল একাই। আইসিইউর কেবিনে ঢুকেই তারা চোখে পড়ে রাফানের নিথর হয়ে পড়ে থাকা দেহটার দিকে। অক্সিজেন মাস্ক লাগানো, হাতে ক্যানোলা বসানো, অথচ চোখে মুখে কি অদ্ভুত মায়া। তারা ধীরে ধীরে রাফানের দিকে এগিয়ে ওর বেডে রাফানের মাথার কাছে বসে। ভিআইপি আইসিইউ কেবিন হয়, বেডটা বেশ বড়, সাধারণ আইসিইউর কেবিনের মতো না। তারা রাফানের মাথার কাছে বসে অনেকক্ষণ নিজের এক হাতের আঙুলগুলো রাফানের চুলে বুলাতে লাগলো। দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে মায়া ভরা চোখে রাফানের দিকে তাকিয়ে বলল, জানতাম ক্ষমা করতে পারবে না নিজেকে, শুনলে না? কিন্তু আমিও নিজেকে তোমার হাত থেকে বাঁচাতাম কি করে বলো? তোমার থেকে বাঁচতে হলে যে তোমাকে আঘাত করতে হতো। কি করে করতাম সেটা? কিন্তু এখন আফসোস হচ্ছে মিস্টার ক্রিমিনাল। প্যারিস অফিসের চেয়ারে বসে কপালে হাত দিয়ে পরিকল্পনা সাজাচ্ছে নিতে। এই রাফান ইব্রাহিম মৃধাকে যতই মাত দিতে যাক, লোকটা সব যেন আগে থেকে জেনে বসে থাকে। কি করে জানে এত কিছু? মাথাতেই ঢুকছিল নিতে। বড় সড়ো প্ল্যান বানাতে হবে। একা কোনোভাবেই রাফান ইব্রাহিমকে ফাঁসানো যাবে না, না হলে নিজের প্রাণটাই হারাতে হবে। এসব ভাবতে ভাবতে দরজায় টোকার আওয়াজ আসে। নীতি ছোট্ট করে বলে, কাম ইন। ভেতরে প্রবেশ করে নীতির একজন লোক, নোমান। নোমান ঢুকতেই নীতিকে বলে, ম্যাম, কোনো লাভ হয়নি। কালকের এন্ডটাকে উল্টো আমাদের একটা লোকও বাঁচতে পারেনি। সব কয়টাকে রাফান ইব্রাহিম, মৃধা আর তার অ্যাসিস্ট্যান্ট দুইজন বাজেভাবে মেরে দিয়েছে। কিন্তু কিভাবে হলো বুঝতে পারলাম না। আমরা তো খুব নিখুঁতভাবে ওদের অফিসে ঝামেলা লাগিয়ে ওনাকে এনেছিলাম। উনি ঝামেলা মিটিয়ে বাইরে এসেছিলেন, ড্রিঙ্কস করেছিলেন। আমাদের লোকেরা সেই সুযোগেই ওনাকে মারতে যায়। তবে নেশাগ্রস্ত অবস্থাতেই উনি খুব খারাপভাবে মেরেছে সকলকে। এই লোকটার কোনো দুর্বলতা নেই যেন ওর শরীরে। এখন শেষ ট্রাম্প কার্ডটা ফেলতে হবে নোমান। সোজা আঙুলে যেহেতু ঘি উঠছে না, তাহলে আঙুল বাঁকানো ছাড়া আর কোনো উপায় নেই। এখন আঘাত ওই রাফান ইব্রাহিমের প্রাণ ভোমরাতেই করতে হবে। তাহলেই রাফানের ইতি। সে যাই হোক, জেনানের বাবা মিস্টার জনের খোঁজ পেয়েছো? না ম্যাম, কেউ একজন এমন এক জায়গায় আটকে রেখেছে ওনাকে, যে কোনোভাবেই জায়গাটা ট্র্যাক করা যাচ্ছে না। কিন্তু আমি এই খবর শিওর দিতে পারি যে রাফান ইব্রাহিম ওনাকে কিডন্যাপ করেনি। এটা অন্য কারোর কাজ। এই অচেনা অজানা শত্রুটা আবার কে? যেই হোক, সে যে খুব কাঁচা খিলাড়ি নয় এটা বুঝে গেছি আমি। খুব চালাকি করে নড়ে চড়ে সে। এমনও হতে পারে যে এই কাজটা করেছে তার ধরা না পড়ার পেছনেও ওই রাফান ইব্রাহিমের হাত আছে। বলা যায় না দাবার গুটি কোথা থেকে কোথায় যায়। কেউ নৌকা চেলে সোজাসুজি খেয়ে নিচ্ছে, কেউ বা ঘোড়ার আড়ালেই প্যাচের চাল দিচ্ছে। এখন আমাদেরও পালা মন্ত্রী নোমানের, নয়তো হার নিশ্চিত। নয়নতারা রাফানের পাশে বসে নিজের মনে বকবক করছে, মনের সব কথা বলে চলেছে। কথা কম বলা মেয়েটাও নিজের স্বামীকে সামনে এভাবে পড়ে থাকতে দেখে নিজের মনের কথাগুলো উগলে দিচ্ছে। কতক্ষণ এভাবে রাফানের হাত ধরে তারা বসে আছে জানা নেই। মাঝখানে ডাক্তার এসে একবার চেক আপ করে কোনো উন্নতি হয়নি বলে চলে গেল। রাফানের কোমায় চলে যাওয়ার চান্স 80%। এখন দেখা যাক কি হয়। সন্ধ্যার দিকে তারা একবার রাফানের কেবিন থেকে বের হয়ে সবার সাথে 10 মিনিট কথা বলে আবারও রাফানের কেবিনে আসলো। অজু করে এসেছে মাগরিবের নামাজ পড়ার জন্য। হাতে জায়নামাজ আর মাথায় বড় হিজাব পরে কেবিনে ঢুকে দরজাটা আস্তে করে লাগিয়ে দেয় তারা। দোয়া পরে তাকবিরে তাহরিমা বেঁধে
নামাজ শুরু করে। নামাজের প্রতি রাকাত পড়ে চলেছে ভয় ভয়ে, চোখের অশ্রুগুলো ঝরে পড়েছে জানামাজের উপর। নিজের নামাজ শেষ করে মোনাজাতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে তারা একদম মুখের সাথে হাত লাগিয়ে মোনাজাত ধরেছে যে আশেপাশে কিছুই নজরেই আসবে না। হঠাৎ করেই তারার মনে হলো দুইটা হাত ওকে পেছন থেকে আগলে ধরেছে, নিজের বক্ষ পিঞ্জিরার মধ্যে ঠুকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার হকচুকে গিয়ে মনোযোগ শেষ করেই পেছনে ঘুরে তারার হঠাৎ করে পেছনে ঘুরতে রাফানের দুর্বল হাতের বাঁধনটা হালকা হয়ে যায়। তারা রাফানের দিকে একবার তাকিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে। সাথে সাথে ফ্লোরে থপ্পাস করে পড়ে যায় রাফান, আর ওর উপর পড়ে যায় তারা। তারাকে শান্ত করতে মজার ছলে রাফান বলে, আরে বিবিজান, এত উতলা হয়ে গেছো কেন? আমার অবশ্যই ভালো লাগছিল তুমি যেভাবে আমার পাশে বসে আমার হাতে হাত ধরে বকবক করছিলে, আবার কাঁদতে কাঁদতে নামাজ পড়ছিলে। উফ, শান্তি লাগছিল অনেক। এরকম ভাবে সবসময় আমার পাশাপাশি থেকে বকবক করবে, ঠিক আছে? রাফানের কথা বুঝতে তারার 10 সেকেন্ড সময় লাগলো। কথাগুলো বুঝে সাথে সাথে রাফানের উপর থেকে উঠে গিয়ে শিকুচকে তীক্ষ্ণ চোখে তাকালো রাফানের দিকে। রাফান ওর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, এভাবে থাকিও না, বড্ড লাগে। ইচ্ছে করে খেয়ে ফেলি তোমায়। এমনিতেই তো কম টেস্টি না তুমি। কথাটা বলে জিভ দিয়ে লোভাতুর ভঙ্গিতে নিজের ঠোঁট ভিজে দাঁতে দিয়ে ঠোঁট কামড়ে ধরে। তারা মুখের গভীর ভাব চেনে জিজ্ঞেস করে, জ্ঞান ফিরেছে কখন তোমার? তারার পাশে সরল হেসে রাফান তারাকে হাঁচকা টান মেরে নিজের কোলে বসিয়ে দিয়ে কানে কানে বলে, যখন তুমি আমার হাতটা ধরে চুমু খেয়েছিলে তখন, যখন তোমার বকবক শুরু হয় তখন। তাহলে কিছু বললে না কেন? অনেক অনুভূতি চুপি চুপি অনুভব করাতেই আনন্দ ফ্লাওয়ার। এই অনুভূতি আমার চুরি করা, যেটা জ্ঞান ফিরে আসলে তুমি আমাকে কখনোই দিতে না। অনুভূতিও বুঝি চুরি করা যায়? হ্যাঁ যায়। আমি তো তোমার থেকে সবটুকু অনুভূতি চুরি করে নিয়েছি ফ্লাওয়ার। স্বইচ্ছেতে তুমি আমাকে কোনোদিনও এই অনুভূতিগুলো দাওনি। আমার সবটুকুই আমার চুরি করা জিনিস। এই পৃথিবীতে রাফান ইব্রাহিমের চুরি করার কোনো দিন দরকার পড়েনি, কিন্তু আজ রাফান ইব্রাহিম তোমার ভালোবাসার চোর। রাফানের কথাগুলোতে ছিল কেমন একটা উদাসীনতা, আর তারার চেহারা ছিল এক ধরনের অপরাধবোধ। নিজেদের মুডের অবস্থা ঠিক করতে কথা ঘুরিয়ে ফেলে রাফান। তারাকে শক্ত করে জড়িয়ে ধরে দুর্বল কঞ্চি বলে, ফ্লাওয়ার, আই অ্যাম ভেরি উইক। রাফানের কথা শুনে কাতর গলায় তারা বলে, কেন, কোথায় খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? আর তুমি কেন বা খুলে ফেলেছো কেন দেখি? আর রক্ত ঝরছে তো। তারার হাত ছাড়িয়ে দে। রাফান বিরক্তি গলায় বলে, ধুর, এসব দুফোটা রক্ত কিছুই না, এগুলো বাদ দাও। আমার উইক লাগছে কারণ আমি আবার প্রোটিনের অপুষ্টিহীনতায় ভুগছি। আই নিড প্রোটিন ফ্রম ইউ ব্যাডলি ফ্লাওয়ার। রাফানি কথার পাশে লজ্জায় রাঙা হয়ে যায় তারার চেহারা। ঠিক তখন দরজায় খটখট আওয়াজ হলে রাফান তারাকে কোলে নিয়ে বেডে বসিয়ে দিয়ে দরজা খুলে কবির এসে চুপচাপ কিসের একটা প্যাকেট যেন দিয়ে যায় রাফানের কাছে। লাল রঙের খাম জাতীয় প্যাকেট। প্যাকেটের ভেতর ছোট্ট ছোট্ট বক্স জাতীয় কয়েকটা জিনিস আছে মনে হচ্ছে। তারা রাফানের হাতের প্যাকেটের দিকে তাকে কৌতূহলী জিজ্ঞেস করে। রাফান তারার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বাঁকা হেসে বলে, তারা নাক মুখ ছিটকে বলে, ছি, ঘেন্না লাগে না তোমার? রাফান তারার দিকে এগিয়ে আসতে আসতে প্যাকেটটা বেডের উপর ছুঁড়ে ফেলে বলে। কথাগুলো বলতে বলতে তারার সামনে এসে ওকে ছেলা মেরে শুয়ে দেয় খাঁচে। ধপ করে খাটে পড়তে রাফান ওর দিকে ঝুঁকে গিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে হাত তারা সব গা থেকে খুলে ফেলতেই থাকে। তারার বেপরা হয়ে গিয়ে নিজের ধ্যান জ্ঞান সব হারিয়ে অন্য এক ঘরে আচ্ছন্ন হয়ে যায় দুজন। রাফান পাগলের মতো তারার ঘাড়ে গলায় পেটে নাভিতে চুমু দিয়ে ঘোরের আবেশে ডুবে গেছে। কেউ কারোর মধ্যে নেই। রাফানের অবাধ্য আচরণে তারা মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করে। এতে আরো পাগল হয়ে হাসকি স্বরে রাফান বলে। রাফান কথাগুলো বলে বেড থেকে নেমে গিয়ে তারার দুই পা ধরে নিজের দিকে টানে। দুই হাঁটু ফাঁকা করে ধরতেই তারা নিজের দুই পা চাপিয়ে কাতর গলায় বলে, মিস্টার ক্রিমিনাল, একদম না, এটা করো না প্লিজ প্লিজ।
তারা চেহারাটা দেখে বোঝা যাচ্ছে ওর অবস্থাটা। শ্বাস জোরে জোরে নেয়াতে কথা বলতেও কষ্ট হচ্ছে তারা। রাফান তারার দিকে কপাল কুঁচকে তাকে ওর পাটা পুনরায় চাপিয়ে দিয়ে বিরক্তি ভরা গলায় ধমক দিয়ে বলে। কথাটা বলে নিজের ব্যক্তিগত কাজে লেগে পড়ে রাফান। চোখ মুখ খিচে তারা বারবার বেডের সাদা চাদরটাই খামচে ধরেছে আর মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বের করছে। নিজের কাজ শেষ করে রাফান মুখ তুলে তারার দিকে এগিয়ে আসে, ঠোঁটজোর আবার দখল করে নেয় নিজের মতন। তারা জামার ওড়না দিয়ে ওর হাত দুটো বেঁধেই দেয় শক্ত করে। পাশে অবহেলায় পড়ে থাকা প্যাকেটটা নিয়ে খুলে বাঁকা এসে চোখ মেরে বলে। 2 দিন টানা হসপিটালে তারা জোরাজোরিতে কাটাতে হয় রাফানকে। 2 দিন পর রাফানকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দিলে রাফান নিজেই গাড়ি ড্রাইভ করবে বলে তারাকে নিয়ে বের হয়ে যায়। তারা অনেকবার ড্রাইভ করতে চাইলেও মানা করে দেয়। অনেকখানি রাস্তায় যাওয়ার পর হুট করে রাফানের রেঞ্জ রোভার গাড়িটিতে একটু ডিস্টার্ব দেওয়া শুরু করে। রাফান বুঝতে পারছে না কোথায় সমস্যা হচ্ছে। গাড়ি স্টার্ট দিলেও থেমে থেমে চলছে। কিছু একটা সন্দেহ করে রাফান তীক্ষ্ণ চোখে আড়াআড়িভাবে তারার দিকে তাকায়। গাড়িতে সমস্যা হচ্ছে আর তারা মিটিমিটি হাসছে। তারাকে এভাবে চেপে হাসতে দেখে রাফান কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলে। তারা নিজের হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে ছুঁচ উল্টে বলে, আই ডোন্ট নো তোমার গাড়ি খারাপ। আই ডোন্ট নো তোমার গাড়ি খারাপ। এখানে তোমার দোষ কোথায়? এখন বলো না যে আমার হাসি বাজে। আমার হাসি তোমার সহ্য হয় না। ধুর। রাফান রাগে তারা চোয়াল শক্ত করে ধরে তাতে দাঁত পিষে বলে, I never say that, you dump. But now, how can we return to home? তোমার তোমার কাঁধে করে নিয়ে যাবে আমাকে? তাহলে বলো, কাঁধে চড়ি তোমার? রাফানকে কোনো কেয়ার না করে তারা নিজে চোখ ঘুরিয়ে অ্যাটিটিউড নিয়ে বলে, কি যে বলো না তুমি। ইউ আর সো ফানি। আমার কাঁধে করে যাবে কেন? রিক্সা দিয়ে যাব আমরা। তারার এরকম ব্যাককেলে কথায় অবাক হয়ে তাতে রাগ মিশ্রিত করে রাফান বলে, Are you serious? Like seriously? এই এত রাস্তা তুমি রিক্সা করে যাবে? আর ইম্পসিবল। আমি কোনোদিনও রিক্সায় চড়িনি আর চড়বো না। আই হেট দ্যাট ভেহিকল। রাফান ইব্রাহিম মৃধা রিক্সায় চড়ে না। রাফানের কথা শুনে তারা মুখ ফচকে ব্যঙ্গ করে বলে, রাফান ইব্রাহিম মৃধা রিক্সায় চড়ে না। আজ চড়তে হবে। চলো বের হও। রিক্সায় উঠবো আমি। আর রাস্তা নিয়ে চিন্তা করার দরকার নেই। রিক্সাওয়ালাকে বেশি ভাড়া দিলেই মোটর রিক্সাগুলো আমাদের নিয়ে যাবে। চলো চলো বের হও। আমি কবিরকে বলে দিয়েছি, ওরা এসে গাড়ি নিয়ে যাবে। বলেই তারা রাফানকে পারলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দিচ্ছে। রাফান বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমেই পকেটে হাত দিয়ে ফোন বের করতে করতে বলে, ওই শয়তান দুটোকে আমি দেখাচ্ছি মজা। মাইনে নেয় আমার থেকে আর কথা শুনে তোমার। ওদের মোটা অঙ্কের টাকা আমি আমি কি করে কেটে নেই দেখবে এখন। রাফান পকেট থেকে ফোনটা বের করতে সেটা ছো মেরে নিয়ে যায়। তারা ফোনটা নিয়েই নিজের ব্যাগে ঠুকিয়ে গাড়ির জানালা দিয়ে ছুঁড়ে মারে গাড়ির পেছনের সিটে। রাফান ডাকে কটমট করতে করতে তারার দিকে তাকিয়ে বলে, দিস ইজ টু মাচ। দিস ইজ জাস্ট টু মাচ। আমি রিক্সায় উঠবো না, কখনোই না। তারা রাফানের কথা পাত্তা না দিয়ে সামনের দিকে এগোতে এগোতেই বলে, ঠিক আছে স্যার, তাহলে আপনার আসার দরকার নেই। আমি একাই চলে যাচ্ছি। রাফানকে পেছনে ফেলে হন হন করে হাঁটতে শুরু করলো তারা। আজকেও রিক্সা করেই যাবে। রাফান খুব ভালো করে বুঝতে পেরেছে তারার মাথায় রিক্সার বুঝটা আচ্ছা মতনই চেপেছে। এটাকে সহজে নামানো যাবে না। তারার এসব ঘাট তারামি বায়নাগুলোই রাফান না চাইতো হার মেনে যায়। কারণ তারার খুশিটাই তার কাছে সবচেয়ে দামি। তাই রাফানও তারা পেছন পেছন যাওয়া শুরু করে। রাস্তার সাইডে কতগুলো অটো রিক্সা দাঁড়িয়ে আছে। তারা দেখে দেখে একজনকে জিজ্ঞেস করলো, মামা গুলশান যাবো। রিক্সাওয়ালা একবার তারার দিকে একবার রাফানের দিকে ভালো করে তাকিয়ে দেখলো। দেখে তো মনে হচ্ছে না রিক্সায় চড়া লোকেরা। পোশাক আশাক দেখে তো অনেক বড় লোকই ঘরেরই লাগছে। রিক্সাওয়ালা একটু মাথা চুলকে বলল, আফা গুলশান তো এখান থেকে অনেক দূর। কামা যাইবেন? যাইতো তো মেলা সময় লাগতো। লোকটার অশুদ্ধ ভাষা তারা বুঝলো, রাফান বুঝলো না। এমনিতেই সে বাংলা যথেষ্ট খারাপ। শুদ্ধ বাংলাটা বলতে পারলেও লিখতে পারে না খুব একটা। সেখানে অশুদ্ধ ভাষা বোঝাটাও তো অসম্ভব। রাফান কপাল কুঁচকে তারার দিকে তাকে জিজ্ঞেস করল, What? What did he just say?
দূর বলেছে সেটা বুঝেছি, কিন্তু এরপর কি বললো? তারা রাফানকে ইশারা দিয়ে থামিয়ে দিয়ে রিক্সাওয়ালাকে বলে, যাবে? ওসব নিয়ে তোমার ভাবতে হবে না, তোমার রিক্সা ভাড়া আমরা দিয়ে দিব, তুমি শুধু আমাদের ঘুরিয়ে নিয়ে যাবে বাড়ি পর্যন্ত, ব্যাস। রিক্সাওয়ালার তারার কথায় ওঠার জন্য ইশারা করলো, সাথে সাথে তারা রিক্সায় উঠে বসে। রাফানকেও বলল উঠতে। রাফান সুক্ত চোখে একবার তারার দিকে আরেকবার রিক্সার দিকে তাকিয়ে থাকে। রাফানকে এইভাবে শটাং হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তারা কপাল কুঁচকে বলে, এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই, উঠে পড়ো। তোমার লম্বরগিনিতে ওঠা আর রিক্সায় চড়া আমার কাছে একই লাগে। তুমি যেই খাম্মা, তোমার মাথার জন্য তো আর গাড়ির সান রুফ লাগানো যায় না, এখন সেটা মনে করেই উঠে পড়ো না। রাফান রাগে ইম্পসিবল বিড়বিড় করে রিক্সায় উঠে পায়ের উপর পা তুলে বসে। রিক্সাওয়ালা রিক্সা চালানো শুরু করে। মনে মনে ভাবে আজকে তার বেশ কামাই হবে। এই বড় লোকদের কাছে বেশ মোটা টাকা থাকে, মোটা টাকা হাতারও চিন্তায় আছে সে। এদিকে রাফানকে রিক্সায় পায়ের উপর পা তুলে বসতে দেখে হা হা করে হেসে দেয় তারা। ওর রাফানকে আজকে এলিয়েন মনে হচ্ছে। রাফান তারার হাসি দেখে বেশ বিরক্ত হয়ে থমকে শুরু বলে, হোয়াট রাবিশ, ওয়াই আর ইউ লাফিং? মার খাওয়ার শখ জেগেছে? রিক্সা থেকে ধাক্কা মেরে ফেলে দেবো কিন্তু। তারা নিজের হাসি সামলে মুখ চেপে বলে, ইউ আর লুকিং সো ওয়ার্ড মিস্টার ক্রিমিনাল, প্লিজ তোমার পাটা নামাও, সবাই হাসবে। রাফান তারার ঘাড়ের পিছনে থেকে চেপে ধরে শক্ত করে তারা ব্যথা ও মা বলে ওঠে। রাগে দাঁত চিবিয়ে রাফান বলে, হাসো, আরো হাসো, একদম ফেলে দেবো। কে হাসবে আমাকে দেখে? কার এত বড় কলিজা, আমিও দেখবো। কথাটা বলে রাফান তারার ঘাড় ছেড়ে দেয়। 10 মিনিট পর ওরা একটা স্কুলের সামনে দিয়ে যায়। সেখানে ফুচকার দোকান রয়েছে অনেকগুলো। তারার ফুচকা দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। অনেক বছর ধরে সে ফুচকা খায়নি, শুধু রাফানের কথা শুনে। আজকে যেহেতু রাফান সাথে আছে, তাই আজকে সে এই চান্সটা খোয়াতে চায় না। তারা রাফানকে ডেকে বলে, এই মিস্টার ক্রিমিনাল, ফুচকা খাই চলো। রাফান তারার কান ধরে টেনে হিসি বলে, বলেছি না ছাইপাস না খেতে। আবার ওইদিকে চোখ দাও কেন? মেজাজটা কিন্তু খুব খারাপ হচ্ছে আমার ফ্লাওয়ার। এখন কিন্তু আছাড় মারবো তোমায়। আজকে এরকম পাগলের মতো করছো কেন তুমি? তারা রাফানের হাত ছাড়া মেরে বলে, ধুর, একদিনেই তো একটু পুরোনো দিনে ফিরে যেতে চাইছি, কি হয়েছে তাতে? জীবনটা তো পুরো টানা টানা হয়ে গেল বড় হওয়ার পর। খাই না প্লিজ। রাফান তারার কাছে হার মেনে নিয়ে দীর্ঘশ্বাস নিয়ে বলে, ওকে, বাট এখানে না। আমি নিখিলকে বলে বাড়িতে ফুচকা বানিয়ে খাওয়াবো। আমি নিজে বানাবো। তারাও এবার আর রাফানের কথা অবাধ্য হয় না। সে যখন নিজেই বানিয়ে খাওয়াতে চাইছে, খাওয়াক না, ক্ষতি কি? বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছে ওরা। বাড়ি পৌঁছতেই আর মাত্র আধা ঘন্টা রাস্তা। গাড়ি দিয়ে গেলে এতক্ষণে বাড়িতেই পৌঁছে যেত, কিন্তু রিক্সা দিয়ে আসায় সেই জার্নি এত সময় ধরে করতে হচ্ছে। রাফানের ধৈর্য ক্রমে ক্রমে কমছে। কিন্তু রিক্সায় চড়তে যে তার খারাপ লাগছে না সেটা ঠিক, তবে এটা তার সামনে প্রকাশ করা যাবে না। তাহলেও অনেক খোঁটা দেবে এই বিষয় নিয়ে। অনেকক্ষণ চুপ থেকে হঠাৎ করে তারা বলে উঠল, কি ক্রিমিনাল সাহেব, রিক্সায় উঠতে ভালো লাগছে তাই না? শুধু স্বীকার করবে না তুমি, আমি জানি। রাফান তারার দিকে আর চোখে তাকিয়ে বলে, কে বলেছে তোমাকে যে আমার ভালো লাগছে? ইচ্ছে তো করছে এই ঠেলা গাড়িতে ঝুলিয়ে রেখে দিই তোমাকে। আবার বেশি কথা বলছো। স্বীকার করো, আমি জানি তোমার ভালো লাগছে, তাই তো এখনো পায়ের ওপর পা তুলে বসে বসে আরাম করছো। স্বীকার করলে কি খুব ক্ষতি হবে নাকি? এত দাম দেখিও না, বুঝছো? না হলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। তারার কথা শুনে খিলখিল করে হেসে দেয় রিক্সাওয়ালা। রাগের চোটে রাফান তারার ঘাট ধরে রিক্সার বাইরের দিকে ছুকিয়ে ফেলে আর হ্যাংলা পাতলা রিক্সাওয়ালার পেছনে কলার ধরে আরেক দিকে ঝুলিয়ে দিয়ে রাগী কঞ্চে গম্ভীর কঞ্চে বলে, হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। ফেলে দেই ফেলে। দুজনকে দুদিকে ফেলবো, দাঁত ভেঙে তারপর ফোকলা মুখে হাসবি দুজন। আমি তোদের দুইজনের ছবি তুলে রাস্তার সব রিক্সায় লাগিয়ে দেব। আমার কিন্তু ফোকলা বউ নিয়ে থাকতে কোনো সমস্যা নেই। রিক্সাওয়ালা নিজের 2 হাত জোর করে বলে, আল্লাহ দোহাই মাপ কইরা দেন, আর হাসুম না, আল্লাহ কসম কইতাছি।
রাফান দুজনকে আবার তুলে ফেলে শক্ত হাতে তারা এতক্ষণ খিচে মেরেছিল। রাফান উপরে তোলাতে হাফছের বাজল। রাস্তার আর কেউ কিছু বলার আর সাহস পেল না রাফানের ভয়ে। কিছুক্ষণের মধ্যে ম্যানশনের আঙিনায় রিক্সা নিয়ে ঢুকে রাফান আর তারা রিক্সা থেকে নেমে হাত পা চান চান করে তারা ম্যানশনে ঢুকে যায়। রাফান রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, ভাড়া কত হলো? রিক্সাওয়ালা অনেক ভেবে চিনতে বাড়ির সব কিছু বিবেচনা করে ভাড়া বলে। বেশি না, 50,000 দিলেই হইব। আমি কমই কইছি, আমি তো আর লোভী না মানুষ না, কিন্তু আপনারা তো বড়লোক মানুষ। রাফান রিক্সাওয়ালার কথায় অন্যদিকে তাকে পকেট থেকে কিছু একটা বের করতে করতে বলল, তাই না? তুমি লোভী না, ঠিক আছে। কালো রঙের ব্লেজারের পেছনে থেকে কোমরে গোজা পিস্তলটা বের করে সেটা রিক্সাওয়ালার ফতোয়ায় দিয়ে পরিষ্কার করতে করতে বলে, কত যেন বললে ভাড়াটা? রিক্সাওয়ালা ভয়ে তটস্থ হয়ে কি বলে, ইয়ে মানে আগে স্যার 1,000 টাকা দিলেই হইব। রাফান পিস্তলটা আবার আগের জায়গায় রেখে পকেট থেকে একটা কাগজ বের করে সেখানে কিছু একটা লিখে রিক্সাওয়ালাকে দিয়ে বলে, এটা চেক, এখানে 2,50,000 টাকা আছে। রিক্সাটা এখানে রেখে বিদায় হও। রাফানের কথা শুনে রিক্সাওয়ালার চক্ষু ছানাবাড়া হয়ে গেল। তার 80,000 টাকা রিক্সার জন্য এই লোক তাকে 2,50,000 টাকা দিচ্ছে। যাক, এই টাকাটা নিয়ে মানে কেটে পড়ে ভালো, নয়তো রিক্সা টাকা প্রাণ তিনটাতেই যাবে। রাফানের হাত থেকে চেকটা নিয়েই ফোতল লাগায় রিক্সাওয়ালা। রাফান বাঁকা হেসে সবটাই দেখে। সন্ধ্যাবেলায় সবাই এসে পাহাড়ি জমায় মৃধা ম্যানশনে রাফানের হাতে ফুচকা খাওয়ার জন্য। রাফান শুধু তারাকে ট্রিট দিতে চেয়েছিল, কিন্তু তারা সবাইকে ফোন করে আসতে বলে। সবাই এসে লিভিং রুমে আড্ডা দিতে ব্যস্ত, আর রাফান একা একাই রান্নাঘরে ফুচকা সব কিছু বানাচ্ছে। লিভিং রুমে সোফায় বসে আলপনা তারার উদ্দেশ্যেই বলে, ভাইয়াকে আমার কখনো কখনো রেড ফ্ল্যাগ মনে হয়, আবার কখনো কখনো গ্রিন ফ্ল্যাগ মনে হয়। তুই অনেক লাকি রে নয়ন। বিজয় আলপনার কথায় মজা করে হেসে বলে, ওই শালা আজ তো একটা বাংলাদেশের পতাকা। রেড ফ্ল্যাগ ফায়ার এভরিওয়ান, গ্রিন ফ্ল্যাগ ফর ভাবিজি। রিহান বিজয়ের কথা হেসে হেসে বলে, একদম ঠিক, তোমার উদাহরণটা আমার পছন্দ হয়েছে। বাংলাদেশের পতাকা। ওদের কথার পাশে তারা মৃদু হেসে বলে, তোমরা যাই বলো, আই এম ইন লাভ উইথ হিজ ডার্ক সাইড। কোথায় কি বলছে তারা হয়তো ভুলেই গেছে। সকলে ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে হা হা করে হেসে দেয়। তখনই পেছন থেকে রাফানের গম্ভীর গলার স্বর ভেসে আসে, ডার্ক সাইড দেখিয়েছি কবে তোমায় যে ডার্ক সাইড ভালোবাসো? তুমি যেটা দেখো সবটাই আমার সাজানো ফ্লাওয়ার। কথাটা বলে বাঁকা হেসে সকলের সামনে আসে রাফান। শুভ রাফানের উদ্দেশ্যেই বলে, আর দুলাভাই যে হইছে তোমার ফুচকা বানানো, আর কতক্ষণ ওয়েট করবো? তখনই পেছন থেকে রত্না এক করে ফুচকা, ঘুগনি আর টকের বাটি রেখে যায় টেবিলের সামনে। ফুচকার ঘ্রাণেই সকলের জিভে জল চলে এসেছে। তারা লোভ সামলাতে না পেরে একটা চামচ নিয়ে টকের বাটি থেকে 1 চামচ টক নিয়ে টেস্ট করতে ইয়াকথু বলে দিয়ে বলে, ছি, কি টক বানিয়েছো এটা! ইয়াক, মুখের স্বাদটাই চলে গেল, পুরো বাচ্চাদের হিসুর মতো দেখতে। ইস! রাফান কপাল কুঁচকে তারাকে বলে, দিস ইজ হেলদি, খেতে হলে এটাই খাবে, না হলে খেতে হবে না। তারা রিয়াকশন দেখে বাকি সবাইও নাক ছিটকে তাকিয়ে থাকে টকের দিকে। তারা রেগে কি পারে, এই টক দিয়ে আমি জীবনেও খাবো না রত্না। তেঁতুল আনতো, টক আমি বানাবো আজকে। রাফানকে টোটালি ইগনোর করে তারা আবারও টক বানিয়ে সবাই মিলে ফুচকা খায় রাফান বাদে। রাফান এইসব খাবারের দিকে ঘুরেও তাকায় না, খাওয়া তো তোর। ওরা সবাই খেয়ে দিয়ে নিচে গল্প করতে বসে। রাফান ঘরে চলে গেছে অনেকক্ষণ আগে। রাতে ডিনারের সময় তারা রাফানকে ঢাকার জন্য ওর ঘরে যায়। ঘরে গিয়ে তারা এমন একটা জিনিস দেখে যেটার জন্য মোটে প্রস্তুত ছিল না। ঘরের এক সাইডে অনেক সুন্দর করে রিক্সাটা রেখে ডেকোরেশন করা হয়েছে। নিচে রাস্তার মতোই কার্পেট বিছিয়ে রিক্সাটাকেও সাজানো হয়েছে সুন্দর করে। পুরো রিক্সাটাকে অন্য একটা রূপ দিয়েছে রাফান। তারা রিক্সাটা দেখে একবার খাটে বসে বেডে হেলান দিয়ে বসে থাকা রাফানের দিকে তাকাচ্ছে, আরেকবার রিক্সার দিকে তাকাচ্ছে। রাফান তখনও মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত। তার উপস্থিতি টের পেয়েও এমন ভাব করছে যেন
কেউ ঘরেই নেই বা থাকলেও ওর কোনো যায় আসবে না এতে। তারা ধীরে ধীরে রাফানের দিকে এগিয়ে গিয়ে ওর পাশে বসে আছে ও মনোযোগ আকর্ষণ করার জন্য, কিন্তু রাফান আজকে একটু বেশি ব্যস্ততা দেখাচ্ছে না। তারা কতক্ষণ চুপ থেকে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে বলে, এত নাটক করতে হবে না, থ্যাংক ইউ মিস্টার ক্রিমিনাল। কথাটা বলে তারা রাফানকে জড়িয়ে ধরে রাফানের বুকে নিজের মাথাটা গুজে দেয়। রাফান বিরক্ত হয়ে তারাকে সরিয়ে দিয়ে বলে, সরো, কাছে আসবে না আমার। আজকে এই রিক্সার জন্য তুমি আমাকে কত জ্বালিয়েছো ভুলিনি আমি। আজকে থেকে ওটাই তোমার বিছানা। আমার খাটে তুমি শোবে না, আমি তোমাকে খাটে শুতে দিব না। আর একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। রাফানের কাছে 2 পয়সার দাম না দিয়ে তারা রাফানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ সো মাচ হানি, থ্যাংক ইউ সো মাচ। রাফান তারার পিছে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, শুধু থ্যাংক ইউতে কাজ হবে না। 2,50,000 টাকা দিয়ে রিক্সা কিনলাম, সেটাকে আবার 30 লক্ষ খরচ করে ডেকোরেট করলাম। আর তুমি জাস্ট থ্যাংক ইউ দিয়ে দিলে হবে? বেবি গার্ল, আমার পোষাবে না তো। তারাকে খাটের উপর বসিয়ে রেখে দরজার দিকে বড় বড় কদম ফেলে এগিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দেয় রাফান। তারার বুঝতে বাকি নেই রাফান ওর কাছে কে চায়। তারা রাফান ওর কাছে আসার আগেই খাট থেকে উঠে রিকশায় উঠে বসে বলে, আমাকে একটা ছবি তুলে দাও তো। রাফান তারার দিকে তাকিয়ে স্থির গলায় বলে, এসব ছবি টবি পরে তুলবো, আগে আমার যা চাই সেটা আমি পেয়ে নিই তারপর। রাফান তারার দিকে এগিয়ে গিয়ে রিকশার সামনে গিয়ে থামে। রিকশার পাশের দেয়ালে ফিচ করা একটা সুইচ চাপ দিলে আর্টিফিশিয়াল রাস্তাটা রেলিং হতে থাকে। এটা দূর থেকেই দেখতে কার্পেট মনে হলো, এটা আসলে একটা রোলিং রোড। রিক্সাটায় বসে তারার এমন মনে হচ্ছে যেন রিক্সাটাই চলছে। রাফান এরপর আরেকটা সুইচ প্রেস করলো, সেটা আরো অবাক হয়ে গেল তারা। পুরো রুম লাইট অফ হয়ে গিয়ে 3D পিকচার দেখা গেল। পুরো রুমটা স্পেসের মতো আলোকিত হয়ে গেল। এবার মনে হচ্ছে স্পেসের রাস্তায় রিক্সায় চলছে তারা। পুরো ব্যাপারটা খুবই মনোমুগ্ধকর। তারা আশ্চর্য নয়নে সব দেখে বলে, ওয়ান্ডারফুল, ইটস অসাম মিস্টার ক্রিমিনাল। তারার কথাটা শেষ করার আগে রাফান দাঁড়িয়ে থেকে রিক্সার সিটে বসে থাকা তারার অধরে নিজের অধর চুপিয়ে দেয়। চারপাশে নীলাভ আলোতে রাফান তারার কোমর ধরে ও ছোটে মত্ত হয়ে ওঠে। এভাবেই চলতে থাকে কিছু সময়। রাফানের বেচাইন করা চুমুগুলোতে তারাকেও গ্রাস করতে থাকে ধীরে ধীরে। হুচ করে রিক্সায় উঠে বসে পরে রাফান তারাকে হ্যাচকা টান দিয়ে নিজের কোলের উপর বসিয়ে কোমর ধরে তারার গলায় মুখ গুজে দেয়। অস্থির হয়ে ছোট ছোট কামড় বসাতে থাকে তারার গলায় আর বুকের ওপর অংশে। তারা নিজের চোখ মুখ খেঁচে বন্ধ করে রাফানের টি শার্টের গলা খামচে ধরে। এরপর তারা কোমল হাত বিচরণ করতে থাকে রাফানের ঘাড়ের কাঁধে আঁচলে। রাফান আরও দায়সারা হয়ে যায় তারার হাতের কোমল ছোঁয়ায়। আরো পাগলের মতো আঁকড়ে ধরে তারার গা থেকে সব খুলতে থাকে। রাফানের এই কাজে বাধা দিয়ে কাপা কাপা গলায় তারা বলে, কি করছো এখানে? রাফান তারার ঠোঁট নিজের ডান হাতের তর্জনী ঠেকে কথায় বাধা দিয়ে আজকে স্বরে বলে, চুপ, কোনো কথা না। আজকে এই রোমান্টিক প্লেসে বাসন না গলে আমার যৌবন অসম্পূর্ণ থেকে যাবে। সো ডোন্ট ট্রাই টু ডিস্টার্ব মি। শুধু আমার উপর ফোকাস করো। আমরা কোথায় বসে আছি সেখানে না। কথাটা বলেই বাম হাত দিয়ে নিজের টি শার্টটা দক্ষতার সাথে খুলে ফেলে রাফান। তারাকে রিক্সার সিটে বসে সম্পূর্ণ ঝুঁকে পড়ে ওর উপর, গলায় ঘাড়ে সব জায়গায় ঠোঁট দিয়ে শুষে নিতে থাকে নিজের মতো করে। আজকের রাতটা এভাবেই কাটতে চায় সে, সম্পূর্ণ অন্যভাবেই কাটাতে চায়। সকালবেলা রাফান আর তারা অফিসে চলে যায়। এদিকে রাফানের ঘরে রিক্সার কথা শুনে ধ্রুব, রিহান, পিছন আর কল্পনা পাগল হয়ে যায় দেখার জন্য। চুপি চুপি একজন সার্ভেন্টের থেকে চাবি চুরি করে ওদের ঘরে ঢুকে ইচ্ছে মতো ফটোশ্যুট করে। বের হওয়ার নামই নিচ্ছে না। তখন রাফানের ঘরের স্পিকার থেকে রাফানের দাঁত চিবিয়ে কথা বলার আওয়াজ আসে। 1 মিনিট টাইম দিচ্ছি, আমার ঘর থেকে বের হ, না হলে আমি আমার ঘরের পয়জনাল গ্যাসের সুইচ অন করে দেব। এরপর সব মরে পড়ে থাকবি। রাফানের কণ্ঠে ভরকে গিয়ে সবাই উঠে পড়ে ভোদর কার দৌড় কে দেখে। ঘর থেকে বের হয়ে লিভিং রুমে গিয়ে সবাই হাঁপাতে থাকে। বিজয় হাঁপাতে হাঁপাতে রাগ দেখে বলে, শালা আজ তো একটা খাটাস।
ঘরের ভিতরের সিস্টেমের শেষ নেই, যেন আস্ত একটা মিউজিয়াম। গেলেই সমস্যা হবে, সিকিউরিটি দিয়ে রাখা লাগে সব সময়। ধ্রুব আর রিহানও একসাথে বলে, যা যা বলেছো বলেছ। বড় একটা অফিস রুমের চেয়ারে বসে কম্পিউটারের দিকে অগ্নিদৃষ্টি ফেলে তাকে আছে রাফান। অনেক আগে সিগন্যাল পেয়েছিল কেউ ঘরে ঢুকেছে, ভেবেছিল ওরা কিছুক্ষণ থেকে চলে যাবে, কিন্তু এখন তো দেখছে এরা যাওয়ার নামই নিচ্ছে না, উল্টো সব এলোমেলো করে দিচ্ছে ঘরের। তাই রাগে গজ গজ করে কথাগুলো বলেই ওদের। রাফানের সামনে দুটো চেয়ারে একটাতে বসেছে, তারা বসে আছে। রাগ যে ওর হচ্ছে না তেমন না, এইসব ব্যবহার তারারও পছন্দ না। মনে মনে ভাবছে বাড়ি গিয়ে বিজয় বা বাকিদের কান দুটো মুলেই দিবে। আচ্ছা মতো সব কয়টা বজ্জাত হয়েছে। বাড়ির চিন্তা বাদ দিয়ে ওরা আবার কাজের কথায় ফিরে আসে। তারা রাফানকে উদ্দেশ্য করে বলে, তাহলে ক্লায়েন্টরা কবে আসছে তারিখটা বলে দিলে আমি সবার সাথে মিটিং করে অনুষ্ঠানের কাজ শুরু করব। ডিজাইনারদের ডিজাইনগুলো প্রায় রেডি, মডেলরাও সব ফিক্স হয়ে গেছে। আপনি বললে বাকি কাজগুলো করিয়ে ফেলবো চেয়ারম্যান সাহেব। রাফান গম্ভীর মুখে তারার প্রশ্নের উত্তর দেয়, পরশুই হবে, সবকিছু ঠিক করে রাখো। সামনে বিয়ের অনুষ্ঠান, তাই বেশি পেছানো যাবে না। আমি এখন একটু এনার কোম্পানিতে যাব, তুমি এখানে সবটা ম্যানেজ করে নিও। ওকে। তারা রাফানের কেবিন থেকে বের হয়ে যায়। রাফান তারা চলে যাওয়ার পর একজনকে ফোন দিয়ে স্থির চোখে গম্ভীর মুখে বলে, ওর খেয়াল রেখো। ফোন কেটে দেয় রাফান। সেই পুরনো কুটিটা আবারও শিবসর রঙের গাড়ির মেলা। টেসলা কোম্পানির গাড়িগুলো সিরিয়াল করে দাঁড়িয়ে আছে পুরনো কুটিরটার সামনে। কুটিরের ভেতরে আজও রয়েছে ভয়ানক নিষ্ঠুরতা। শিবসে পোশাক পরা নারীটি আজও নিষ্ঠুর চোখের চাহনি ফেলে তাকে আছে সামনে বেঁধে রাখা পুরুষটার দিকে। তীক্ষ্ণ চোখে তাকে ভয়ানক মহিলাটি তিরকি মেজাজ নিয়ে বলে, এই তুই মরিস না কেন রে? সেই কবে থেকে আটকে রেখেছিস? তোর ছেলেটাও গেছে জানিস? তোর জানটা এত বড় কেন? এত মার খাওয়ার পরেও কেমন জ্যান্ত আছিস? তোকে না আমি কিছুই করতাম না জানিস? তুই হুট করেই আমার কাজের সামনে এসে পড়েছিস। মিস্টার রাইমের সাথে তোর ডিলটা হয়নি বলে তার ঝাল আমার সাথে মেটাতে চেয়েছিলে। তোরা না আসলেই বল বুঝলি? তোর সাথে বাংলা বলেও তো লাভ নেই, কিছুই বুঝবি না। আমার একটা প্রবলেম কি জানিস? আমি কাউকে সাথে সাথে মারি না, এটা আমার স্বভাবটা। আমি থেকে থেকে মারি, ঢুকে ঢুকে মারি, জান নিয়ে খেলে তারপর মারি। যদিও তোর ভাগ্যটা ভালো যে তুই মিস্টার রাইমের হাতে মরিসনি, আমার হাতে পড়েছিস, তার জন্যই এখনো বেঁচে আছিস। দিনে দুবেলা পচা খাবার সাথে কিলগুলো তো খাচ্ছিস। মিস্টার রাইম হলে এখন বেঁচে থাকতি না, বাঁচতি না বলে আনন্দ করতে যাস না প্লিজ। কারণ আমি তোকে এই কয়দিনে যত না যন্ত্রণা দিয়েছি, সে তোকে একদিনেই তার 1000 গুণ যন্ত্রণা দিয়ে মারত। তাই মনে মনে শুক্রিয়া কর বোকা। কথাগুলো বলেই হা হা করে হেসে দিল মহিলাটি। তার হাসিটা ছিল চরম পর্যায়ে শিহরণ জাগানো শব্দ। সামনের টেবিলের থেকে আস্তে করে একটা সিলভার রঙের পিস্তল নিয়ে সেটা ভালো মতো বড় করে চপ করে গুলি চালিয়ে দিল। সাইলেন্সার লাগানো থাকার কারণে কোনো শব্দ হলো না, শুধু নেতিয়ে পড়লো লোকটার মমস শরীরটা। দেখতে দেখতে চলে এলো RIM কোম্পানির নিউ ড্রেস কালেকশনের প্রমোটিং ডেট। আজকে ক্লায়েন্টরা আসবে এবং যার মতো ডিল সাইন করবে। সকাল থেকে রাফান, তারা, নিখিল, কবির, জারিফা প্রত্যেকের দারুণ প্রেশার আছে। মডেলদের সব কিছু ঠিকঠাক করা, ড্রেস সব ঠিক আছে কিনা দেখা, ক্লায়েন্টরা ঠিক মতো আসছে কিনা দেখা, সবে ব্যস্ত। সন্ধ্যা 7টার দিকে মানে মাগরিবের ওয়াক্তে নামাজের শেষ করে তার কিছুক্ষণ পরপরই অনুষ্ঠান শুরু হয়। বড় হল রুমে র্যাম্প ওয়ার্কের ব্যবস্থা করা হয়েছে। এই রুমটা সাধারণত এই ধরনের দিকের জন্যই মানে র্যাম্প ওয়ার্কের জন্যই বরাদ্দ। চারিপাশে নীল সাদা লাইটিং। বড় বড় বিদেশি কোম্পানির লোকজন এখানে এসেছেন। সবাই তীব্র আগ্রহ নিয়ে RIM কোম্পানির ড্রেস কালেকশনগুলো দেখার জন্য বসে আছেন। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছে নিখিল এবং জেনিফা। দুজন চমৎকার পোশাকে দাঁড়িয়ে আছে মাইকের সামনে। ওদের দেখে মনে হচ্ছে ওদের সম্পর্কের আগের থেকে অনেক উন্নতি হয়েছে। দুজন সম্মিলিতভাবে দক্ষ পরিচালনা উপস্থাপনা করছে।
লম্বা স্টেজটির দুপাশে সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। ক্লায়েন্টদের জন্য ভিআইপি চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনেক রিপোর্টাররাও এখানে এসেছেন। রাফান আর তারা দুজনে একটা ভিআইপি চেয়ারে বসে স্টেজের দিকে তাকিয়ে আছে। আর 2 মিনিট পরেই একে একে সুন্দরী রমণীগণ আসতে শুরু করবেন সুন্দর পোশাক পরে। সকল বিখ্যাত মডেলদের হায়ার করে এনেছে রাফান। এত বিখ্যাত মানুষদের তারা হয়তো কখনো ম্যানেজ করতেই পারতো না। একটু পরেই র্যাম্প ওয়ার্ক শুরু হবে, কিন্তু তারা চেহারা কেমন যেন হয়ে আছে। রাফান একটু অস্বাভাবিক লাগলে সে গম্ভীর মুখে জিজ্ঞেস করে, কি হয়েছে ফ্লাওয়ার? এভাবে মুখটা শুকনা করে রেখেছো কেন? রাফানের কথা শুনে তারা কিছুটা সাহস নিয়ে কোনো ভনিতা ছাড়াই ফটফট করে নিজের পেটের কথা উগলে দিল। দেখো, একটু পর অনেক বড় বড় মডেলরা এখানে হাঁটবে, কিন্তু তুমি ওদের দিকে তাকাবে না, তাহলে কিন্তু আমি ওদের মেরে ফেলবো। একজনের দিকেও তুমি তাকাবে না, শুধু আমার দিকে তাকাবে। তারার কথা শুনে রাফান ওর দিকে এক প্রকার হা করে তাকিয়ে থেকে হু হু করে হেসে উঠল। বেশি জোরে না, আবার আস্তেও না। তারা রাগে চোখে রাফানের দিকে তাকালো। রাফান নিজের হাসি চেপে আবারও গাম্ভীর্য টেনে বলে, সেটা তুমি না বললেও আমি করতাম ফ্লাওয়ার। আমার চোখে তুমি একমাত্র নারী যাকে আমি দেখতে চাই, আর কাউকে আমার চোখে পড়ে না, আগেও পড়েনি কোনোদিন। তাই আজকে এই কথাটা বলে তুমি আমাকে হাসালে। নিজের চেহারা একটু দুষ্টুমি ভাব টেনে রাফান তারাকে পুনরায় বলে, আমি তাকাবো না ওদের দিকে, কিন্তু আমার একটা শর্ত আছে। ওরা যেই পোশাক পরেছে সেগুলো আজকে রাতে তুমি পরে আমার সামনে র্যাম্প ওয়াক করবে আমার ঘরে, তাহলে আমি ওদের দিকে তাকাবো না। আর না হলে একে একে মডেলটা আসা শুরু করলো। প্রথমে মডেল এসে সবার সামনে দক্ষতার সাথে পোশাকটা উপস্থাপনা করে চলে যাচ্ছিল। রাফান না হলে বলেই ওই মডেলের দিকে তাকাতে নিয়ে তারা রাফানের 2 গাল ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা পড়বো, কিন্তু তবুও তুমি তাকাতে পারবে না ওদের দিকে। রাফান খুশিতে প্রশস্ত হাসি দিল। এরপর থেকে একবারও তারার মুখের উপর থেকে চোখ সরেনি রাফান। এক দৃষ্টিতে পুরোটা সময় তারাকেই দেখেছিল। তারা একবার স্টেজের দিকে তাকায় তো আরেকবার রাফানের দিকে তাকায়। এইভাবে যদি কোনো মানুষ কাউকে চ্যাপ করে দেখে তাহলে ইতস্তত বোধ করাটা স্বাভাবিক ব্যাপার। তারা খানিকটা বিরক্ত হয়ে আজ চোখে রাফানকে বলে, আমি তোমাকে স্টেজের দিকে তাকাতে বারণ করেছি, আমার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে বলিনি। বিরক্ত লাগে না এইভাবে একজনের দিকে তাকিয়ে থাকতে? রাফান তারার দিক থেকে চোখ না সরিয়ে ঝাঁঝা গলায় বলে, লাগে তো, কিন্তু সামনে থাকা মানুষটা ম্যাটার করে। অন্য কেউ থাকলে 2 সেকেন্ডও এভাবে তাকাতাম না, কিন্তু তোমায় যত দেখি ততই দেখতে ইচ্ছে করে। বিরক্তি হওয়া তো দূরের কথা, ইচ্ছে করে এভাবেই পার করে দিই সারা জীবন। রাফানের কথায় তারা কিছুটা লজ্জা আর মুখে স্ফীত হাসি নিয়ে স্টেজের দিকে তাকায়। রাফানের ওর দিকে তাকিয়ে থাকা নিয়ে আর কোনো কথা বলে না। রাত 10টার দিকে ডিনার সেরে রাফান আর তারা নিজের রুমে গিয়ে বসেছে। তারা বিছানায় বসে সারাদিনের ক্লান্তি মেটাতে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। রাফান তারার সামনে এসে ওর হাত ধরে টান দিয়ে উঠাতে বলে, কোনো বাহানা মানবো না ফ্লাওয়ার, ওঠো। আমাকে তুমি এখন র্যাম্প ওয়াক করে দেখাবে। তোমার জন্য সব ড্রেসের একটা সেট আমি আনিয়ে রেখেছি। তারা কাঁদো কাঁদো মুখ করে বলে, এমন করো না মিস্টার ক্রিমিনাল, আমি সত্যি অনেক টায়ার্ড, আমার ঘুম পেয়েছে অনেক। তারা আর কথায় রাফান সম্পূর্ণ নাকচ করে বলে, একদম এক্সকিউজেস শুনবো না আমি, জাস্ট গো অ্যান্ড গেট রেডি। বলি রাফান হ্যাঁচকা টান দিয়ে তারাকে উঠিয়ে দেয় বিছানা থেকে। তারাও নিজের কথা রাখতে চোখ উল্টে চলে যায় ড্রেসিং রুমে। কোন ড্রেসটা পরবে তারা বুঝতে পারছে না। সবগুলো ড্রেসই অসাধারণ। তারা অনেক বেছে শুনে লাল রঙের একটা ড্রেস পরার সিদ্ধান্ত নিল। ড্রেসটা ওয়েস্টার্ন, এতে কোনো স্লিভস নেই। ড্রেসটা সম্পূর্ণ গায়ের সাথে লেপটে থাকার মতো, তবে খুব সুন্দর। তারা অনেক হাসপাস করতে থাকে, এরকম জামা সে কখনো পরেনি। আজ নিজের কথা নিজেই ফেঁসে গেল। আর কিছু চিন্তা না করে তারা জামাটা পরে নিল। আয়নাতে নিজের চুলটা ঠিক করে নিয়ে ডান পাশে কিছুটা চুল সামনে আনলো, হালকা করে লিপস্টিকও লাগালো। এরপর গেল রুমে রাফানের সামনে। রাফান হাতে একটা খাতা আর একটা মার্কার নিয়ে সোফায় গা এলিয়ে বসে আছে। তারা লাল রঙের ড্রেসটা পরে আস্তে আস্তে রাফানের সামনে এগিয়ে আসছে, আর রাফান কেই হারিয়ে তাকিয়ে আছে। তারা পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে হা হয়ে গেছে।
বুকের কাছ থেকে হাঁটু পর্যন্ত জামাটা লেপ্টে আছে গায়ের সাথে, আর জামার নিচের অংশটুকু ঘের হয়ে ঝুলে আছে। রাফানের হাঁ করে তাকিয়ে থাকাতে তারা বিরক্ত হয়ে বলে, এইভাবে তাকিয়ে থাকবে নাকি মুখে কিছু বলবে? রাফান তারার কথায় হুঁশ ফিরে আসে। তারার থেকে চোখ সরিয়ে নামিয়ে ঘসঘস করে খাতায় কিছু একটা লিখে তারার দিকে ঘুরায়। খাতার পেজে বড় করে ইংরেজিতে লেখা চেন অন চেন লেখা। মানে রাফান এই খাতাটা তারাকে স্কোর দেওয়ার জন্য এনেছে। রাফানের নম্বরে তারা সন্তুষ্ট হয়ে পরবর্তী জামা পরার জন্য চলে যায়। এবার তারা একটা চিকন স্লিভের কালো জামা পরে আসে। জামাটা পরে অদ্ভুত। নাভির কাছে একটা খাবলা কাপড় নেই, পিছে তো কিছুই নেই, গলাটা অনেক বড়, যার কারণে তারা খুব অস্বস্তি বোধ করে। মনে মনে ভাবে, এসব উলঙ্গ জামা কাপড় পরে মেয়েরা ওইভাবে কি করে হাঁটে? তারা তো নিজের স্বামীর সামনে এসব পড়তে লজ্জা পাচ্ছে। তারা ড্রেসটা পরে রাফানের সামনে আসে। তারাকে দেখে রাফানের এসিতেও ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। জোরে জোরে শ্বাস নিয়ে পায়ের উপর পা তুলে বসলো রাফান। রাফানের উত্তর শোনার জন্য তারা উৎসুক চোখে তাকালো। রাফান খাতার ভেতর আবারও লিখে তারার দিকে ধরে। খাতায় লেখা ছিল হট অন 10। তারা লেখাটা পড়ে চোখ গরম দেখিয়ে ড্রেসিং রুমে চলে গেল নেক্সট জামাটা পরতে। পড়তে পড়তে 9টা জামা পরে ফেললো তারা। রাফান কোনোটায় 10 দিয়েছে, কোনোটায় শয়তানি করে আজেবাজে কথা লিখেছে, আবার কোনোটায় ভালো ভালো প্রশংসাও করেছে। শেষ জামাটা পরার সময় এখন এসে গেছে। এই জামাটা একটু স্পেশাল বলেই তারা এটা এতক্ষণ পরেনি, শেষে পরবে বলে রেখে দিয়েছে। জামাটা অনেক সুন্দর, চিকিমিকি সুতো দিয়ে তৈরি করা জামাটা। ড্রেসে অনেক আসল ফুল দিয়ে কাজ করা হয়েছে। আসল ফুল বলতে এই সুতোগুলো তৈরি করতে ফুল ব্যবহার করা হয়েছে, তাই জামাটার ঘ্রাণটা অন্যরকম। প্রকৃতি একটা ঘ্রাণ। সিলভার, গোল্ডেন আর গাঢ় সবুজ রঙের সুতো দিয়ে বানানো 3 রঙের মিশ্রণে অসাধারণ এবং স্পেশাল লাগছে জামাটা। কিন্তু তারা একটু অবাক হয়, এই জামাটা তো সে স্টেজের কেউ পরেইনি, তাহলে এটা কেন এনেছে রাফান? সে যাই হোক, জামাটা তো সুন্দর, এটা আলপনার বিয়ের দিনেও পরা যাবে। এসব 7-5 ভেবে তারা জামাটা পরে বের হলো। রাফানের কোনো একটা ইম্পর্টেন্ট কল আসায় ও বেলকনিতে গিয়েছিল। তারা আশেপাশে কোথাও রাফানকে না দেখে ছায় দাঁড়িয়ে থাকে। 5 মিনিটের পর রাফান ঘরে ঢুকে পুরোই থমকে দাঁড়ায়। চোখ দুটো দিয়ে বরাবর চোখ বুলায় তারার উপর। তারা একটু লজ্জা পেয়ে যায় এভাবে তাকানোতে, কিন্তু বাইরে প্রকাশ করে না। রাফান তারার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যায়। তারার স্টাইল করে বাঁধা খোপাটা আলতো হাতে খুলে দেয়। খোপা খুলে চুল আশ্রে পড়ে তারার চোখে মুখে। রাফান কোমল হাতে সেই চুলগুলি সরিয়ে দিয়ে তারার গলায়, গালে, কপালে নিজের পরশ এঁকে দেয়। তারা চোখ বন্ধ করে সেই ভালোবাসা সাদর গ্রহণ করে। রাফান তারা 2 বাহু ধরে ওকে ঘরের আয়নার সামনে এনে দাঁড় করিয়ে নিজে তারার পেছনে গিয়ে দাঁড়ায়। তারার কানের কাছে ঝোঁকে হাসকি স্বরে জিজ্ঞেস করে, জামাটা পছন্দ হয়েছে ফ্লাওয়ার? তারা মৃদু স্বরে শুধু হুম বলে, কিন্তু ওর চোখে মুখে মুগ্ধতা স্পষ্ট। হঠাৎ করে তারার মাথায় আগের প্রশ্নটা জেঁকে বসে। জিজ্ঞাসা চোখে আয়নাতে রাফানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা একটা কথা বলো, এই জামাটা তো আমি স্টেজে দেখিনি, এটা তাহলে এখানে কেন? তারার প্রশ্নে রাফান মৃদু হেসে দিয়ে বলে, কারণ এই জামাটা স্পেশালি তোমার জন্য বানানো হয়েছে, তাই সবার আগে তোমাকেই পরানো হয়েছে। তারা কিছুটা অবাক হয়ে যায় রাফানের কথায়। ওর চোখগুলো কিছুটা বড় হয়ে যায় অবাক হওয়ার কারণে, কিন্তু রাফান তার অস্থির চোখ দুটো দিয়ে তারার চোখে কি যেন খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজতে চাইছে সেটা হয়তো রাফানের নিজেরও জানা নেই। তারা রাফানের চোখের দিকে তাকিয়ে ধীর কঞ্চে বলল, আমার জন্য? রাফান তার 2 হাত দিয়ে তারার গাল দুটো ধরে আধুরি গলায় বলল, তোমার জন্য। আমার চোখের তারা তুই বোকা। তুমি এই স্পেশাল ডিজাইনটার উদ্বোধন করলে ফ্লাওয়ার। এটা আমার নিজের ডিজাইন করা। এটার মূল থিমই হলো বাটারফ্লাই অ্যান্ড ফ্লাওয়ার। তোমাকে ডেডিকেট করেই আমি এই ডিজাইনটা বানিয়েছি। কিন্তু এটা RIM কোম্পানি থেকে লঞ্চ হবে না, এটা NR কোম্পানি থেকে লঞ্চ হবে। নয়নতারা অ্যান্ড রাফান কোম্পানি অ্যান্ড লিমিটেডের মোস্ট অনারেবল কালেকশন হবে এই ড্রেস। এটা আমি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করব ফ্লাওয়ার। এই জামাটার জন্য এখনই মানুষ অপেক্ষা করছে, কিন্তু আমি লঞ্চ করিনি। তুমি আগে এই জামাটা পরবে বলে এখন আমি নিশ্চিন্তে এটা লঞ্চ করতে পারি।
রাফানের কথায় তারা হাঁ হয়ে জিজ্ঞাসা করে, এই জামাটা তো তাহলে অনেক এক্সপেন্সিভ। রাফান তারার কথা শুনে মুচকি মুচকি হেসে বলে, ইয়েস, বেশি না, এই জামাটা মার্কেটে উঠলে নিম্নপক্ষে 17 লাখের উঠবে। এই জামায় যেই পুঁতিগুলো দেখছো সবই হিরে দিয়ে তৈরি। আর আমি তো কমপক্ষে বললাম, এর দাম এর চেয়েও বেশি ওঠার সম্ভাবনা আছে। রাফান ইব্রাহিম মৃধার ডিজাইন বলে কথা, বাট একটা কথা ফ্লাওয়ার, দিস ইজ নট মোর এক্সপেন্সিভ দ্যান ইউ। কথাটা বলেই তারার গালে আলতো চুমু খায় রাফান। আশ্চর্যে তারার চল ছুলে পড়েছে রাফানের কথায়। অবাকের চরম পর্যায়ে গিয়ে তারা বলে, তুমি এই 17 লাখ টাকার জামার ডিজাইন করেছো। একদিকে মাফিয়া, আবার বিজনেসম্যান, এখন আবার ড্রেস ডিজাইনার। আমার মাথা ঘুরছে মিস্টার ক্রিমিনাল। তারার কথায় রাফান বাঁকা হেসে বলে, আমি খুব একটা ডিজাইন করি না ফ্লাওয়ার। আমি আমার লাইফের 3টা জামা ডিজাইন করেছি, যার প্রত্যেকটাই অনেক দামি দামি। আর হ্যাঁ, জামাটা কিন্তু 17 লাখ টাকা না বেবি, এটা $17 লাখ। খুকু করে কাটছে তারা রাফানের কাছে দামের কথা শুনে। $17 লাখ, বাপরে। তারা রাফানের বুকের কাছ থেকে সরে গিয়ে উত্তেজিত হয়ে বলে, আমি ড্রেসটা খুলে রাখি, ঘুমাবো আমি, বাই। তারা চট জলদি করে জামা চেঞ্জ করতে চলে যায়। জামা চেঞ্জ করে ঘরে এসে দেখে রাফান শুয়ে পড়েছে। হয়তো তারা অনেক টাইট বলেই নিজে আর আজকে তারার কাছে কোনো বায়না জুড়ে দেয়নি। ইদানিং তারা দেখেছে রাফান তারাকে কোনো কিছুতেই বারণ করে না, যা চায় বরং তার চেয়ে বেশি পায়। রাফানের চেয়ে আজকারা দিয়ে রাখে সবসময় ওকে। তারাও এতদিন যেই বায়না আবদার বাচ্চামো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতো, নিজেকে অনেক ম্যাচিউর সাজিয়ে রাখতো, সেও এখন ধীরে ধীরে নিজের আসল কোমল দিকটা ফিরে যাচ্ছে। কিন্তু এই 6 বছরে এমন অনেক জিনিস পরিবর্তন হয়েছে যেটা হয়তো ঠিক হবার নয়, কোনোদিনও হবার নয়। আপনি যদি আজকে এখানে না আসেন শ্বশুরপা, আপনাকে আমি কি করে এখানে তুলে আনি জাস্ট দেখবেন আপনি। এই পৃথিবীতে আমি একটা জিনিস প্রচণ্ড ঘৃণা করি, আর সেটা হলো আপনার মেয়ে চোখের পানি, যেটা এখন আপনার জন্য আমাকে আই সোয়ার আপনি না এলে আমি দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিব। আমি গাড়ি পাঠাচ্ছি, আপনি চুপচাপ চলে আসবেন, নয়তো আমার লোক আপনাকে তুলে আনবে। রাফান ইব্রাহিম মৃধার শ্বশুর হিসেবে এটা নিশ্চয়ই সম্মানের হবে না আপনার জন্য। এই ছেলে, পুরো লিভিং রুমে শত শত অতিথির মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে নাফিস শেখকে। ঝাঞ্ঝা গলায় থ্রেড দিয়ে ফোন কেটে দিল রাফান, কিন্তু রাগে ইচ্ছে করছে তার সব চুরমার করে দিতে। তার পাশে একটা চেয়ারে বসে টেবিলে মাথা হেড করে কাছে তারা, আর ওকে সান্ত্বনা দিচ্ছে আলপনা আর তন্দ্রা শেখ। এই তো কিছুক্ষণ আগের কথা। আজকে বিজয় আলপনার গায়ে হলুদের অনুষ্ঠান। সারা ম্যানশনকে সাজানো হয়েছে হলুদ থেমে। শত শত অতিথিরা এসেছেন এখানে। হলুদ ফুল, হলুদ পর্দা আর হলুদ আলো, সব কিছুকে আজকে হলুদ দিয়ে সাজানো হয়েছে। এরই মাঝে রয়েছে সুব্রতর স্নিগ্ধ ছোঁয়া। মৃধা ম্যানশনের বিরাট লিভিং রুমে আয়োজন করা হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। গোল গোল টেবিলে চেয়ার দিয়ে গেস্টদের ব্যবস্থা করা হয়েছে। রাফান, নিখিল, কবির, ওরা 3 জন আজকে কোথাও একটা গেছে। ওরা আসলে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। লিভিং রুমের মাঝের দিকে একটা গোল চেয়ার টেবিলে বসে আছে বিজয়, আলপনা, তারা, তন্দ্রা শেখ, ধ্রুব আর মাহা। জেনিফা আর রিহান মিলে ওই দিকের গেস্টদের স্বাগত জানাচ্ছে। আজকে তারা অনেকবার করে তন্দ্রা শেখকে বলেছিল তার বাবা নাফিস শেখকে সাথে করে নিয়ে আসতে। তিনি অনেকবার করে বলেছিলেন নাফিস শেখকে, কিন্তু তিনি আসতে রাজি হলেন না। হার মেনে তন্দ্রা শেখ একবার ধ্রুবর সাথে চলে এসেছেন একাই। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে সে তার বাবাকে ফোন করে আজকে একটা হেস্তনেস্ত করে ছাড়বে। তাই গম্ভীর গলায় তারা তন্দ্রা শেখকে বলে, মা, বাবাকে একটা কল দাও, আমি আজকে বাবার সাথে কথা বলতে চাই। তন্দ্রা শেখ তারার কথায় সাজা নিয়ে বলে, হ্যাঁ, তুই কথা বলে দেখ, আমি তো পারলাম না ওই লোককে আনতে। তুই ফোন করে দেখ তার মান ভাঙাতে পারিস কি না। তন্দ্রা শেখ তার ফোন দিয়ে নাফিস শেখকে কল দেন। ধ্রুব ইশারায় তারাকে ফোনটা স্পিকারে দিতে বলে। তারা ফোনটা স্পিকারে রেখেই কল দেয়। একটা রিং হওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ হয়। ফোন ধরে নাফিস শেখ হ্যালো বলেন, কিন্তু তারা প্রথমে একটা সালাম দিল।
তারা গলায় শুনে সালাম নাফিস শেখ খানিকক্ষণ চুপ থেকে বলেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন? তোমার মা কোথায়? বাবা, তুমি কি ঠিক করেছো? কোনোদিন আমার মুখ দেখবে না? সেটা তোমার আমাদের মুখ পড়ানোর আগে ভাবা উচিত ছিল। এখন বলো, ফোন কেন করেছো?